আচ্ছা, এই যে অঙ্ক দেখবো, এই অঙ্ক 2018 সালে আসছিল। এই অঙ্ক 2018 সালে আসছিল। এখানে এটা আরেক ধাঁচের অঙ্ক। এটা দেখুন, ওয়াকমন কোম্পানি হ্যাজ অ্যান অপরচুনিটি টু ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস এ নিউ প্রোডাক্ট ফর এ 4-year পিরিয়ড। আচ্ছা, ওয়াকমন কোম্পানি পণ্য কি করেছে, উৎপাদন এবং বিক্রয়ের জন্য একটি 4 বছরের জন্য একটি নতুন পণ্য উৎপাদন করবে এবং বিক্রয় করবে। এই জন্য একটি নতুন মেশিন ব্যবহারের সুযোগ পেয়েছে। 4 বছরের জন্য একটি নতুন মেশিন ব্যবহারের সুযোগ পেয়েছে। আচ্ছা, ভালো কথা। তারপর বলা আছে দ্য কোম্পানি ডিসকাউন্টেড রেট হচ্ছে কত, 15%। ডিসকাউন্টেড রেট যেটা দেওয়া থাকবে তার মানে বুঝবেন এটা দ্বারা পি ফ্যাক্টর আমাদের ক্যালকুলেশন করতে হবে। তারপরে বলা আছে আফটার কেয়ারফুলি স্টাডি ওয়াকমন estimated the following cost and revenue of the new product. আচ্ছা, খুব সতর্কভাবে স্টাডি করছে ওয়াকমন কোম্পানি, করে নিম্নের যে কস্ট এবং রেভিনিউ গুলো আছে নতুন প্রোডাক্টের সেটা তুলে ধরছে আর কি। কি কি খরচ এবং রেভিনিউ আছে? কস্ট অফ ইকুইপমেন্ট নিডেড এত, ইকুইপমেন্টের প্রয়োজন হবে, ইকুইপমেন্টের যন্ত্রপাতির প্রয়োজন হবে 1,30,000 টাকার। ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড এত, তাহলে ইকুইপমেন্টের পিছনে যে টাকা যাচ্ছে এটা প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল মিলে হবে কি এনসিও, তাই না? আচ্ছা, তারপরে আছে কি ওভারহল অফ দ্য ইকুইপমেন্ট, তাহলে মেশিনের ওভারহল বাবদ খরচ হবে 2 ইয়ার্স, ইন 2 ইয়ার্স মানে 2 বছরের মধ্যে যেটা খরচ, মানে 2 বছরের দ্বিতীয় বছরে খরচ হবে 8,000 টাকা দ্বিতীয় বছরে। তারপরে বলা আছে ইন 2 ইয়ার্স, দ্বিতীয় বছরে আমাদের 8,000 টাকা ইকুইপমেন্ট ওভারঅল খরচ হবে। তো সেলভেজ ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট কত, 12,000, এবং সেলভেজ ভ্যালু আছে কত, 12,000 টাকা। এটা হচ্ছে আমাদের মেশিনের যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন তুলে ধরেছে। তারপর বলছে অ্যানুয়াল রেভিনিউ অ্যান্ড কস্ট, কত টাকা আয় হবে এবং ব্যয় হবে সেটা এখন এখানে দিয়েছে। এখন বলা হচ্ছে রেভিনিউ, সেলস রেভিনিউ 2,50,000 টাকা, ভেরিয়েবল এক্সপেন্স 1,20,000 টাকা, ফিক্সড আউট অফ পক না প্যাকে, এটা হবে আউট অফ পক অপারেটিং কস্ট 70,000 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,20,000 টাকা আর ফিক্সড হচ্ছে 70,000 টাকা। তারপরে বলা আছে when the project concludes in 4 years the working capital will be released for investment elsewhere within the company। তাহলে বলছে যে এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা রিলিজ হবে, মানে আমাদের যখন 4 বছর শেষ হয়ে যায় প্রজেক্টটা, এটা বললে এই কথাটা বলা না থাকলেও রিলিজ করতাম আর কি। তাহলে এটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বলছে যে রিলিজ হবে, ওয়ার্কিং ক্যাপিটাল আমরা আদায় করতে পারবো আর। তো required calculate net present value of this investment opportunity, আপনাকে এই ইনভেস্টমেন্ট অপরচুনিটির কি করতে হবে, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের আয় থেকে ব্যয় বাদ দিয়ে তারপরে আমাদের ক্যাপিটাল এনসিও কত হয়েছে সেটা আমরা যোগ করব, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস টাকাটা ইন হবে। তাহলে এখন এখানে আমরা এনপিভি নির্ণয় করতে বলছে। তাহলে এনপিভি নির্ণয় করবো কি হবে, এই অঙ্কে এভাবে আমরা গোটা দেখাবো পার্টিকুলার, মানে আগের যে 10 ঘরের আমরা এনপিভি নির্ণয় করেছি ওই এনপিভিটা এভাবে আমরা নির্ণয় করতে পারতাম। হ্যাঁ, ওখানে যে ছকটা দেখাইছে এভাবে ছক দেখে আমরা এনপিভি নির্ণয় করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এটা ছক কিভাবে করবো, পার্টিকুলার ইয়ার 0 মানে 0তম বর্ষে যখন যেদিন মেশিন ক্রয় করবো সেই দিনের ঘটনা এটা। আর ইয়ার 1 1 বছর শেষে, ইয়ার 2 দ্বিতীয় বছর শেষে, তৃতীয় বছর শেষে, চতুর্থ বছর শেষে, যেহেতু 4 বছরের কথা এখানে বলা আছে। আচ্ছা, পার্টিকুলারে আমাদের কি কি যাচ্ছে, 0তম সময়ে অর্থাৎ বছরের প্রথম দিনে যাচ্ছে কস্ট অফ ইকুইপমেন্ট ক্রয় করছে 1,30,000 আর ওয়ার্কিং ক্যাপিটাল যাচ্ছে এত। তাহলে টোটাল মিলে হচ্ছে কি এনসিও, নেট ক্যাশ আউটলে। আচ্ছা, নেট ক্যাশ আউটলে হচ্ছে এত টাকা। এখন আমাদের সেলস হচ্ছে কত, খেয়াল করুন যে সেলস এখানে কিন্তু ওকে বলা আছে, সেলস রেভিনিউ কত, 2,50,000 টাকা। তাহলে 2,50,000 টাকা যদি আমাদের সেলস হয়ে থাকে তাহলে সেলস আমরা এখানে সবগুলা ইয়ার 2,50,000 2,50,000 2,50,000 লিখবো। আর ভেরিয়েবল কস্ট আছে অঙ্কে
যা আছে সেটা আমরা এখানে তুলে ধরবো। ভেরিয়েবল কস্টে যে খেয়াল করুন এই এক্সপেন্স গুলো, অর্থাৎ এই আয় থেকে এই ব্যয় দুটা বাদ দিব, 1,20,000 আর 70,000। তাহলে 1,20,000 এবং 70,000 টাকা আমরা লিখেছি, 1,20,000 লিখেছি, 70,000 টাকা সবগুলো ঘরে লিখেছি। কিন্তু আপনার ওভারঅল খরচের কথা বলছে, এই ওভারঅল খরচটা শুধুমাত্র হবে ইন 2 ইয়ার্স। শুধুমাত্র দ্বিতীয় বর্ষে ওভারঅল খরচটা হবে কত? 8,000 টাকা। এই 8,000 টাকাটা আমাদের ওভারঅল খরচ হবে শুধুমাত্র দ্বিতীয় বছরে, ইন 2 ইয়ার্স বলছে, মানে দ্বিতীয় বছরে খরচটা হবে। তাই ওভারঅল খরচটা আমরা শুধুমাত্র দ্বিতীয় বছরে এই খরচটা আমরা মাইনাস করবো দ্বিতীয় বছর আয় থেকে। আর এগুলা বছরে কিন্তু হবে না, অঙ্কে বলে দেওয়া আছে ইন 2 ইয়ার্স, শুধুমাত্র 2 বছর, দ্বিতীয় বছরে এটা খরচটা হবে। তাহলে এটা বাদ দিলে আমরা যেটা পাবো ক্যাশ ইনফ্লো পাবো। তার ক্যাশ ইনফ্লো কি হয়ে পাচ্ছি? ফার্স্ট ইয়ার 60,000, দ্বিতীয় বছর 52, তৃতীয় বছর 60, চতুর্থ বছর 60। এভাবে আমরা অপারেটিং ক্যাশ ইনফ্লো পাচ্ছি। এখন এটা ক্যাশ ইনফ্লো হচ্ছে এত টাকা। এই ক্যাশ ইনফ্লোর সাথে আমরা যে টাকাটা আমরা রেভিনিউ আমরা যে টাকাটা পাচ্ছি, এখন সবার শেষে আমি কি বলেছি, একটা এর আগে বলেছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং হচ্ছে সেলভেজ ভ্যালু যদি অঙ্ক থাকে তাহলে সেটা আমাদের ব্যাক আসবে। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে অঙ্কে ছিল কত? ওয়ার্কিং ক্যাপিটাল ছিল অঙ্কে 60,000 টাকা, আর আমাদের সেলস ভ্যালু হচ্ছে 12,000 টাকা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল 60,000 এবং 12,000, যেটা প্রত্যেকটা অঙ্কে আপনাদের ওই টাইপের আগের যে টাইপের অঙ্ক করেছে ওই টাইপের অঙ্ক করতেও কিন্তু আমরা এরকম সেলস ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে আমরা কিন্তু যোগ করে দেবো। তো তাহলে এখানে আমরা এই যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস ভ্যালুটা কোন বছরে পাবো? সর্বশেষ বছরে এটা আমরা রিলিজ করতে পারবো। তাহলে সর্বশেষ বছরে এটা আমাদের যে প্রেজেন্ট ভ্যালু থাকবে, যে আমরা ক্যাশ ইনফ্লো থাকবে তার সাথে এটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের সবগুলো যোগ করলে টোটাল ক্যাশ ইনফ্লো হচ্ছে কত? 60,000, 52,000, 60,000। এই লাস্ট বছরের 60,000 সাথে আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস ভ্যালু দুটো যোগ করলে আমাদের এত টাকা পাবো লাস্ট বছরে। এখন তাহলে পিভি ফ্যাক্টর 15% ধরে কত হবে? 15% ধরে আমরা করব এত পার্সেন্ট, 15% ধরে করলে এত এত টাকা, এত এত এরকম ভাবে আমরা ইয়া করব। এখন পিভি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করব? আমরা আমাদের ক্যাশ ইনফ্লো যেটা হয়েছে সেটার সাথে আমাদের পিভি ফ্যাক্টরে যেটা পেয়েছি মানটা, সেই মানটা দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে গুণ করলে আমরা পিভি পাবো। তাহলে এই সবগুলা পিভি, এই পিভি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই সবগুলা পিভি যোগ করলে হবে কি? টোটাল পিভি। সেই টোটাল পিভি হচ্ছে এটা। এখান থেকে টোটাল পিভি হচ্ছে এটা। এনসিও হয়েছে কত? এনসিও হয়েছে অঙ্কে আমরা দেখলাম, এনসিও হয়েছে অঙ্কে এনসিও হয়েছে, সরি আমরা দেখলাম যে এখানে এনসিও হয়ে গেছে কত? এই যে এই এনসিও আমাদের ক্যাশ কত টাকা বের হয়ে গেছে? 1,90,000 টাকা। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ 60,000 এবং হচ্ছে ইকুইপমেন্ট বাবদ 1,30,000। তাহলে এই টাকাটা আমরা কি করবো? মাইনাস করবো। তাহলে এই মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে এনপিভি। এই অঙ্কটা আসলে অবশ্য মানে এটা 2018 সালে 2018 সালে এরকম অঙ্ক ডিসেম্বরে আসছিল। আর এরকম এই অঙ্কটা আমরা সরি 14,000, হ্যাঁ 16,460 টাকা এনপিভি। এই অঙ্কটা আমরা কিন্তু আরেক ভাবে করতে পারি। আমরা আপনার যেহেতু 10 ঘোড়া যেটা আছে না, 10 কলম, যে 10টা কলমে যেটা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের যে সফটটা, সেই সফটটা এভাবে আমরা অঙ্কটা করতে পারি। কিভাবে করতে পারি? ফার্স্ট ইয়ার ক্যাশ ইনফ্লো আমরা এভাবে লিখবো, অর দিয়ে মানে আগের যেভাবে করছে ওটা এভাবে আমরা করতে পারি। অপারেটিং ক্যাশ ইনফ্লো হবে কত? ফার্স্ট, থার্ড, ফোর্থ ইয়ার 3 বছরে আমাদের একই হবে, শুধু দ্বিতীয় বছর আমাদের আলাদা হবে, কারণ দ্বিতীয় বছর ওভারঅল কস্টটা শুধুমাত্র দ্বিতীয় বছর আমার চার্জ হবে, যেটা এর আগে যেটা বললাম। তো এরকম আমাদের অপারেটিং ক্যাশ ইনফ্লো আমরা নির্ণয় করে নিব যে সেলস থেকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট বাদ দিলে আমরা 60,000 টাকা করে পাবো প্রথম, তৃতীয়, চতুর্থ। তার দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছরে হবে কি? অতিরিক্ত ওভারঅল খরচটা বাদ যাবে। ওভারঅল খরচটা 8,000 টাকা বাদ যাবে, বাদ দিলে যেটা হবে 52,000 টাকা। তাহলে 4 বছরের জন্য আমরা পেলাম 3 বছর 60,000 টাকা করে, আর দ্বিতীয় বছরে পাবো হচ্ছে 52,000 টাকা। আর ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো আমরা 1,30,000 টাকা আমাদের হচ্ছে মেশিনের কস্ট হচ্ছে 1,30,000 টাকা। সেখান থেকে আমার সেলের জন্য 12,000 টাকা যদি বাদ দেয়, সেটা 4 দ্বারা ভাগ করলে ডিপ্রিসিয়েশন পাবো 29,500 টাকা। এরকম ভাবে ডিপ্রিসিয়েশনটা আমরা ক্যালকুলেশন করব। করে নিয়ে এখন যদি আমরা এইভাবে করি তাহলে
এই অঙ্কে যেহেতু ট্যাক্সের কথা বলা নেই, আমরা ডিপ্রিসিয়েশন যদি আমরা অঙ্কে করার দরকার ছিল না এই অঙ্কে, যেহেতু এখানে ট্যাক্সের কথা বলা নেই, এই অঙ্কে ট্যাক্সের কথা বলা নেই। যদি ট্যাক্সের কথা বলা নেই তার মানে আমাদের এ কটা ঘর হবে না। তার মানে ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে না, এ কটা ঘর হবে না। এটাও বাদ, এটাও বাদ। মানে এই সিএফবিটি যেটা সেটা সিএফবিটি হবে। হ্যাঁ, তাহলে এটাও লাগতেছে না, ডাইরেক্ট আমাদের 1 2 3 4 চারটি কলাম আমাদের লাগবে। তাহলে চারটিও লাগবে না আমাদের, যেহেতু এখানে কিউমুলেটিভের দরকার নেই, এভাবে করতে পারবেন। তাহলে কি হলো, ঘটনা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো আপনার সিএফবিটিকে আপনি ডাইরেক্ট এভাবে এদের পর্যন্ত লাগবে না। সিএফবিটির উপর আপনারা পি ফ্যাক্টরটা, মানে কলাম লাগতেছে 1 2, এগুলা লাগবে না। এগুলা কি জন্য লাগবে না? আমাদের ট্যাক্স রেট দেওয়া নেই। যদি ট্যাক্স রেট দেওয়া থাকতো তাহলে কিন্তু সবগুলো লাগতো। হ্যাঁ, তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা অ্যাপ্লাই করে গুণ করে আমরা কি করব, এর টোটাল পিভি নির্ণয় করব। টোটাল পিভির সাথে আমরা কি করব, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস ভ্যালু, ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস ভ্যালু আমরা কি করে দেব, লাস্ট বছরের যে আমাদের পিভি রেশিও সেটা দ্বারা গুণ করে যোগ করে দেব। যোগ করলে টোটাল পিভি পাবো। টোটাল পিভি থেকে এনসিওটা বাদ দেবো। এনসিও বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এনপিভি, 16,416 টাকা। এখানে আমাদের 16,416 টাকা। একই, মানে যেভাবে করি না কেন আমরা একই বাড়াবে। তাহলে এখানে এই পদ্ধতিতে করতে গেলে আপনার 3টা ওয়ার্কিং করতে হচ্ছে, আর আপনার ঘর করতে হচ্ছে 1 2 3 4 চারটি। আর যদি এইভাবে করতে চান তাহলে আপনারা এইভাবে করতে পারেন, এক্ষেত্রে ওয়ার্কিং লাগতেছে না। তো এইভাবে অঙ্ক আমরা দেখবো। এটা একটু নতুন টাইপের অঙ্ক। আচ্ছা, তো এভাবে আমরা এই 2018 সালের ডিসেম্বর অঙ্ক শেষ করব।